আগামীকাল এসএলএসটি মামলা, কিন্তু সেটা কতটা উঠবে সেটা কাল দেখা যাবে। কিন্তু এছাড়া কিছু কথা বলার আছে যে মাননীয় তৎকালীন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন নাকচ হলো সুপ্রিম কোর্টে। কেন? পরিষ্কার করে নানা অবজারভেশন দিয়ে পরিষ্কার করে একটি কথা বলে দিয়েছেন যে আপনি একটি ড্যামি পার্থ চট্টোপাধ্যায়কে সামনে রেখে আপনি অরিজিনালি পিছন থেকে সমস্ত রকমের দুর্নীতির কাজ করেছেন। কারা জামিন পেয়েছে তাদের কথা ছেড়ে দিন, কিন্তু আপনি জামিন পেলে অনেক অসুবিধা আছে, পরিষ্কার করে সুপ্রিম কোর্ট আজকের জানিয়ে দিয়েছেন। অর্থাৎ এটাই প্রমাণ হয় যে দুর্নীতির পিছনে তিনি ছিলেন, একেবারে প্রমাণ হলো এবং সুপ্রিম কোর্ট জামিন নাকচ করে দিল। এবারে দ্বিতীয় প্রশ্ন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলছেন যে আর কোনো রকমের অনৈতিক কাজ বরদাস্ত করব না, এবং তার জন্যে আপনারা দেখেছেন আজকে নবান্ন থেকে বেশ কিছু ইঞ্জিনিয়ার ঠিকাদার তাদেরকে সরিয়ে দিয়েছে পুরোপুরিভাবে। তাহলে আমার প্রশ্ন, আপনি যদি এটাই বলে থাকেন যে আর প্যাক ম্যাক দিয়ে আপনি কোনো কাজই করবেন না, সেটা রাজ্যের মানুষ বুঝে গেছে এবং আমি হাড়ে হাড়ে টের পেয়ে গেছি, সেটা তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ লিডাররাও জানতেন যে কামাল হোসেন যে কথাটা বলেছেন, এই যে মাদ্রাসায় এবং এসএলএসটি তৎপরতা নিয়ে, সেটা অবশ্যই কতটা গুরুত্বপূর্ণ ছিল। এবং জানি এখন মাথা চুলকাচ্ছেন, আফসোস করছেন অনেকেই, করুন, করে যান, কিন্তু আমি সবসময় রাজ্যের পিছিয়ে পড়া তথা চাকরি প্রার্থীদের পাশে আছি, ছিলাম, থাকব। আমার প্রশ্ন আরেকটাই, যে যদি অনৈতিক কাজ আপনি করবেন না, খুব ভালো, আপনাকে সাধুবাদ জানাই, কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনাকে যথেষ্ট সম্মান দেওয়া একজন নাগরিকের কর্তব্য, আমারও কর্তব্য। কিন্তু প্রশ্ন হলো যে অনৈতিক কাজ আর বরদাস্ত করবেন না, তাহলে এসএলএসটি 2016 পরে আর কোনো রকমের এসএলএসটির পরীক্ষা হলো না কেন? এটা কি নৈতিক না এটা অনৈতিক? তারপরেই মাদ্রাসার মধ্যে এত ঘুঘুর বাসা কেন? যে গ্রুপ ডি কেস উঠল সেটা নাকচ হয়ে গেল, এবং মাদ্রাসার যারা আছেন কর্মকর্তা মাদ্রাসা সার্ভিস কমিশনের, তারা সুপ্রিম কোর্টকে সবসময় বুড়ো আঙুল দেখাচ্ছে, অর্থাৎ আইনকে তারা মানছে না, আর কোর্টও তেমন সহজে ছাড়ছে না। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী, মাদ্রাসা দপ্তর আপনারই, খুব সম্মানের সঙ্গে আপনার কথা বলছি, কিন্তু সেই দপ্তরে দীর্ঘদিন ধরে কোনো রকমের চাকরি হয়নি, এবং আর যেগুলো আছে আপনার মাদ্রাসার এসএলএসটি, মাদ্রাসার গ্রুপ সি, গ্রুপ ডি ইত্যাদি, আর যেগুলো আছে টেট, সবগুলো কিন্তু একেবারে চুপ হয়ে আছে। তার কারণ সেগুলো মামলায় আর মামলায় জর্জরিত হয়ে আছে, এবং তার কারণ হলো যে প্রশ্ন ভুল নয়, শুধু প্রশ্ন আউট অফ সিলেবাস, অর্থাৎ যারা প্রশ্ন করেছে নবম, দশম, একাদশ, দ্বাদশ, আউট অফ সিলেবাস। আজকের মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা দিয়েছেন প্রায় 30 ছেলেমেয়ে আমার কাছে এসেছিল, অনেক অনেক অজানা ছেলেমেয়ে তার ভিতরে, যে সেখানে আমি ইংরেজির প্রশ্নটা জানতাম, কিন্তু ভূগোলের প্রশ্ন দেখা যাচ্ছে নবম দশমের প্রশ্নের ভিতরে দিয়েছে 11-12 প্রশ্ন, আর 11-12 প্রশ্নের ভিতরে দিয়েছে একটা নবম দশমের প্রশ্ন, স্যালিনিটি অফ ওয়াটারের প্রশ্ন। একইভাবে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রেটা ততটা বেশি নয়, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে একই কথা, একই কাজ করেছেন, অনৈতিক কাজ করেছেন। অর্থাৎ যারা প্রশ্ন করেছেন তারা সিলেবাস সম্বন্ধে কিচ্ছু জানেন না। তাহলে এই সব অনৈতিক লোকগুলো মাদ্রাসাতে আছে কেন? আপনি যখন বলছেন কোন অনৈতিক বরদাস্ত করব না, নবান্ন থেকে আজকের বেশ কিছুজন সডেরেক ইঞ্জিনিয়ারকে সরিয়ে দিলেন, অনৈতিক কাজের সঙ্গে তারা যুক্ত, তাহলে এদেরকে সরাবেন না কেন? এবং আমার প্রতিবাদ
যতদিনই ছিলাম ততদিনই কিন্তু এই প্রতিবাদ ছিল যে মাদ্রাসার মধ্যে নৈতিক কাজ হচ্ছে না। এবং আমি এখনো হলফ করে বলছি, গ্রুপ ডি রেজাল্ট যে প্রথম যে যতজনের বলছে 24,000, তাদের কোনো তথ্য মাদ্রাসার কাছে আছে কি সন্দেহ আছে। এটা আমি বারবারই আপনাদের বলেছি। যেমন স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি নিয়ে কিছু বলা দরকার। বললাম যে এসএলএসটির অরিজিনালি প্যানেল কারা পাস করেছে কারা পাস করেনি সেই খাতা নেই, এবং কোনটা কারা যোগ্য কারা অযোগ্য সেটা এখনো পর্যন্ত পূর্ণাঙ্গভাবে আপনারা আলাদা করতে পারছেন না। সিবিআইয়ের কাছ থেকে কিছু ডকুমেন্টস নিয়ে, মানে নাইসার একজন কর্মকর্তার কাছ থেকে ডকুমেন্টস নিয়ে সেখান থেকে বেছে বেছে কিছু জনকে বলেছে অনৈতিক, কিছুজনকে বলেছেন এরা নৈতিক, অর্থাৎ এরা চাকরি পায়নি। আমার প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে তাহলে এই যে অনৈতিকভাবে যে কজনের লিস্ট দিল স্কুল সার্ভিস কমিশন, তাদেরকে সরিয়ে দেওয়া উচিত, এখনই সরিয়ে দিন। এসএলএসটি না হওয়ার জন্যে রাজ্যের যে ছাত্রছাত্রী এবং রাজ্যের যে উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা তারা যে হতাশ হয়ে পড়েছে, তাদের বয়স চলে যাচ্ছে, তারা অন্তর থেকে ভিতর থেকে তারা ভেঙে পড়েছে, তাদের বাবা মা ভেঙে পড়েছে, এটা কি নৈতিক না এটা অনৈতিক? রাজ্যের মানুষ হচ্ছে কে এই নিয়ে হয়তো খুব বেশি কথা বলছেন না, কিন্তু শিক্ষা দপ্তর থেকে শুরু করে রাজ্য সরকারের তো এই যে অনৈতিক কাজ করে চলেছে, সেই সমস্ত ছেলেমেয়েরা চাকরির পরীক্ষা দিতে পারছে না, স্কুলের শিক্ষক শিক্ষিকা হতে পারছে না, এটা কি নৈতিক না এটা অনৈতিক? যে সুতরাং কেসের সঙ্গে তো এসএলএসটি মামলার কোনো সম্পর্ক নেই, কোথাও তো কোনো স্টে নেই, তাহলে এই যে তবুও তাদের ইচ্ছা করে বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে বিভিন্ন রকমের মানসিক যন্ত্রণা দেওয়া হচ্ছে, তাদের লাঠিচার্জ করা হচ্ছে, এটা নৈতিক না এটা অনৈতিক? হ্যাঁ, আমি জানি যে এই ভিডিও পরপর কয়েকটা দেওয়ার পরেই আমার কাছে বেশ উপর মহল থেকে ফোন এসেছিল, এরকম ভিডিও না দেওয়াটাই তোমার পক্ষে মঙ্গলজনক। আমি বললাম কি মঙ্গল কি অমঙ্গল সেটা আমি ভালো করে বুঝে গেছি বেশ কিছুদিন যখন ছিলাম, কারণ আমি কামাল হোসেন শিক্ষকতার পেশায় ছিলাম, সেখান থেকে সিলেবাস কমিটিতে চলে এসেছিলাম। তারপর থেকেই আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করেছে, কিন্তু আমার যুক্তিগুলো কেউ শোনেনি। কারণ যারা বসে আছে বিভিন্ন জায়গা তাদেরকে সম্মান রেখেই বলছি, প্রাইমারি ছাড়া কোথাও একটা যোগ্য ব্যক্তি নেই বলে আমি মনে করি। কারণ এসএলএসটি সম্বন্ধে মাদ্রাসা এবং স্কুল সার্ভিসের কর্মকর্তাদের জ্ঞান কম আছে। কারণ আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমি বলছি, বামফ্রন্টের সময়ের অভিজ্ঞতা থেকে আমি বলছি, তাই বলে এটা ভাববেন না যে আমি বামফ্রন্ট সমর্থক ছিলাম। আমি জীবনে কোনোদিন বামফ্রন্টকে সমর্থন করিনি, কোনোদিন করিনি, কিন্তু তাদের সময় অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, সিলেবাস কমিটিতে ছিলাম এবং তখন যোগ্য ব্যক্তি ছিল, তারা অনেক কিছু আলাপ আলোচনার মধ্যে সমাধান করতেন। কিন্তু এই যে এসএলএসটি স্কুল সার্ভিস এবং মাদ্রাসা সার্ভিস, এরা কোনো আলোচনা ধার ধারে না, এরা কোনো কিছু মানবে না। তবুও এটা কি নৈতিক কাজ? এটা তো কোনোদিন নৈতিক কাজ নয়। তাহলে অবশ্যই যেটা নৈতিক কাজ সেটাই উচিত, মাননীয় মুখ্যমন্ত্রী তথা মন্ত্রী যারা আছেন তাদেরকে নৈতিক কাজ করা উচিত বলে আমি মনে করি।